এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের নীল স্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবা না কিন্তু। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গল্প রং নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি। সেখানে নতুন নতুন গল্প আপলোড করা হয়। তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে এখনই গল্প রং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। চোখের সামনে নিজের ক্রাশকে একজন মধ্যবয়স্ক লোককে নির্মমভাবে খুন করতে দেখে রুহির বুকটা কেঁপে ওঠে। রক্তমাখা শরীর আর ক্রাশকে খুন করতে দেখে শকড আর ভয় পেয়ে রুহি নিজেকে সামলাতে পারল না। এক গগন ফাটানো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। অভি হাত থেকে ছুরি আর গান রাখতেই একটা মেয়েলি গলার চিৎকার শুনে অনেকটাই অবাক হয়। অভি কোঠানো দরজা অনুসরণ করে তাকাতে দেখে দরজার সামনে ফ্লোরে রুহি অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অভি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেও পরে বাঁকা হাসে। একটা বডিগার্ড অভির দিকে তাকিয়ে বলে ওঠে, মেয়েটা এখানে কি করে আসলো? অভি অগ্নি চোখে বডিগার্ডের দিকে তাকায়। বডিগার্ডটি চোখ নামিয়ে নেয়। অভি রাগী কণ্ঠে বলে ওঠে, তোদের সাহস হয় কি করে ওকে মেয়ে বলার? ওকে সবাই ম্যাম বলবি। বডিগার্ডটা মাথা নিচু করে মাথা নাড়ায়। অভি ইশারা করে। রক্তাক্ত লোকটাকে দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এটার কি করতে হবে মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? একজন বডিগার্ড ঢোক গিলে মাথা নিচু করে বলে, জি বস, আছে মনে আছে। অভি বাঁকা এসে বডিগার্ডের দিকে তাকিয়ে বলে, গুড বয়, জায়গাটা পরিষ্কার করে ফেলো। কয়েকজন বডিগার্ড মাথা নেড়ে কাজে লেগে পড়ে। অভি গিয়ে রুহিকে কোলে তুলে নেয়। আরও কয়েকজন বডিগার্ড অভির সাথে আসে, এসে দরজা খুলে দেয়। অভি রুহিকে নিয়ে গাড়ির সামনে দাঁড়াতেই গাড়ির ডোর খুলে দেয়। অভি রুহিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও গাড়ির পাশে বসে পড়ে। রায়জাদা বাড়ির সামনে গাড়ি থামতেই অভি রুহিকে নিয়ে নিজের রুমে চলে আসে। রুহিকে বিছানায় শুয়ে দিয়ে বডিগার্ডকে ফোন করে বলে ডক্টর নিয়ে আসতে। ফোন রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে অভি একজন বডিগার্ডকে ডাকতেই সে ডক্টর নিয়ে রুমে ঢোকে। ডক্টর রুহিকে ভালো করে চেক আপ করে অভির দিকে তাকিয়ে বলে ওঠে, কোনো কিছু দেখে খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরবে। অভি হালকা হেসে পড়ে। থ্যাংক ইউ আঙ্কেল। ডক্টর দাঁড়িয়ে অভির সাথে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলে, আজকে তাহলে আমি আসি। অভি ডক্টরের সাথে হ্যান্ডশেক করে বলে ওঠে, ওকে আঙ্কেল। অভি বডিগার্ডকে ইশারা করতেই সে ডক্টরকে নিয়ে বাইরে চলে যায়। অভি এসে রুহির পাশে বসে রুহির দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। আর মনের মাঝে রুহিকে প্রথম দেখেছিল সেই দিনটা উকি ঝুঁকি দিতে থাকে। কাঠফাটা রোদের প্রচণ্ড উত্তাপে এসির মাঝেও অভিপ্রায় মর্মর অবস্থা। তার মাঝে আবার অফিসে যাওয়ার অর্ধেক পথেই গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে, যার দরুন গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মুখে মাস্ক আর চোখে সানগ্লাস তো আছেই। মাস্ক সানগ্লাস দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেও লাভ হয় না। মেয়েরা হুমড়ি খেয়ে পড়ছে অভির উপর। অনেক ছেলের মেয়েরা ধারের কাছেও নেই। দূর থেকেই অভির ভয়ে কাঁপাকাঁপি করছে। বডিগার্ডরা অভিকে ঘিরে রেখেছে। অভি রাগের শেষ পর্যায়ে রয়েছে। সে বুঝতেই পারছে না এত বড় একজন মাফিয়া হওয়ার পরও সব মেয়েরা তার উপর উঠে পড়ে লেগেছে। কতটা স্যাঁচড়া মেয়ে হলে এমন করতে পারে সেটাই তাকে ভাবাচ্ছে। এক কথায় এখানে একটা মোটামুটি ছোটখাটো ভিড় জমেছে। অভি রেগে মেগে অবস্থা খারাপ, চোখ মুখ লাল, আওয়াজ ছড়িয়ে গিয়েছে। ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়ি ঠিক করে অভিকে উঠতে বলে। গাড়ি একটু এগোতেই অভি হঠাৎ করে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, স্টপ দ্য কার। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। অভি গাড়ির জানালা দিয়ে বাইরে অপলকভাবে তাকিয়ে থাকে। রাস্তা দিয়ে লাল ড্রেস পরিহিত একটা মেয়ে হেঁটে যাচ্ছে। এক পাশে ওড়না সেট করা, অন্য পাশে তার লম্বা ঘন কালো চুল গুলো কাঁধে পড়ে আছে। দুধে আলতা গায়ের রং, মায়াবী চেহারা, মায়াবী চোখের ঘন পাপড়ি, গোলাপি ঠোঁটজোড়া, পিঠে ছোট্ট একটা ব্যাগ, দুই হাতে কয়েকটা ব্যাগ। বারবার রিক্সা থামানোর জন্য হাত বাড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। মুখে বিরক্তি স্পষ্ট, কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে। অভি কিছু না বলেই গাড়ি থেকে নেমে যায়। ড্রাইভার অভিকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলো। অভি কান পর্যন্ত পৌঁছায়নি। অভি মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে। মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটা তার ভ্রু যুগল কুচকে অভির দিকে তাকায়। আস্তে আস্তে তার কুচকে থাকা ভ্রু আগের ন্যায় হয়ে যায় আর মুখটা হা হয়ে যায়। মেয়েটা হা করে তাকিয়ে থাকে অভির দিকে। অভিও অপলকভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ যেতেই হঠাৎ অভির হুঁশ আসে। অভি একবার আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। অভি মেয়েটার দিকে তাকিয়ে শান্ত সুরে বলে ওঠে, ক্যান আই হেল্প ইউ? মেয়েটা আগের মতোই তাকিয়ে থাকে। অভি এভাবে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হেসে মেয়েটা চোখের সামনে তুড়ি বাজায়। তুড়ি বাজাতেই মেয়েটার হুঁশ আসে আর মেয়েটা লজ্জায় চোখ নামিয়ে নেয়। অভি মেয়েটাকে সুন্দরভাবে বলে, কোনোভাবে কি সাহায্য করতে পারি? মেয়েটা মাথা নিচু রেখে মাথা নেড়ে মিহি কণ্ঠে বলে, সরি, তার কোনো দরকার নেই।
অভি অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। অভি কোনোদিন কাউকে সাহায্য করতে আসেনি, আর আজকে একটা মেয়েকে সাহায্য করতে চাইছে আর সেখানে না করে দিচ্ছে। অভির মুখটা একটু লাল হয়ে যায় রেগে, তবুও নিজেকে সংযত রেখে আবারও বলে ওঠে, ইফ ইউ ডোন্ট মাইন্ড কোথায় যাবে, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। মেয়েটা মাথা উঠিয়ে পড়ে। সরি টু সে, আমি বলেছি তো আমার কোনো সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। অভি রেগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে। ডু ইউ অ্যাভয়েড মি? মেয়েটা উত্তর না দিয়ে আবার রিক্সা থামানোর চেষ্টা করে। এবার রিক্সা পেয়ে যায়। মেয়েটার মুখে হালকা হাসি ফুটে ওঠে। মেয়েটা রিক্সায় উঠে চলে যায়। মেয়েটার মুখে সেই আলতো হাসি দেখে অভি আবারও অন্য জগতে হারিয়ে যায়। অভি ড্রাইভারের ডাকে ওর হুঁশ আসতেই অভি রেগে হরন করে হেঁটে গাড়িতে উঠে পড়ে। অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয় সে। ডিনার করে সব বডিগার্ডকে ড্রয়িং রুমে ডাকা হয়। সবাই উপস্থিত হতেই অভি সোফায় বসে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কয়েকদিনের মধ্যে একটা মেয়ের ফুল আইডেন্টিটি চাই। একজন বডিগার্ড মাথা নিচু করে বলে। ওকে স্যার, বাট কোন মেয়ের স্যার? বডিগার্ডের কথা শুনতেই অভির মাথায় আসে যে মেয়েটার ছবি বা নাম কিছুই তার কাছে নেই। অভি হাত মুঠো করে কপালে ঠেকায়। কিছুক্ষণ বসেই কিছু না বলে হরণ করে উপরে তার স্টাডি রুমে চলে যায়। স্টাডি রুমে গিয়ে একটা পেইন্ট বোর্ড নেয়, রঙের বক্স নিয়ে বোর্ডের মধ্যে তুলি চালাতে শুরু করে। প্রায় 1.5 ঘন্টা পর তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। পেন্টিংয়ে আঁকা শেষ। সেই মেয়েটার ছবি এঁকেছে, এতটা নিখুঁতভাবে এঁকেছে যে যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে। অভি পেন্টিং পেজটা বোর্ড থেকে খুলে হাতে করে নিয়ে নিচে চলে যায়। অভি বডিগার্ডদের সামনে পেন্টিংটা ধরে বলে, এই মেয়েটা সব খুঁজছে আমার, চাই মানে চাই। বডিগার্ডরা সব হা করে তাকিয়ে আছে পেন্টিং এর দিকে। অভি ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে জোরে দাঁতে দাঁত চেপে রাগীভাবে বলে ওঠে, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথা কি কানে যায়নি? একজন বডিগার্ড বলে। স্যার, আপনি এত সুন্দর পেন্টিং করতে পারেন? অভি রেগে সোফার সামনে থাকা ছোট টেবিলের উপর থেকে তার গানটা নিয়ে বডিগার্ডের দিকে গুলি ছুড়ে মারে। ভাগ্যবশত সেটা পাশ ছাড়িয়ে পেছনে দেয়ালে গিয়ে লাগে। অভি ইচ্ছা করেই পাশ দিয়ে গুলি করেছে। বডিগার্ডটা ভয়ে কাঁপাকাঁপি করছে। অভি অগ্নি চোখে তার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, তোমাকে কি আমি আমার প্রশংসা করতে বলেছি? এখানে কাজ দিয়েছি একটা, সেটা না হলে এখানে প্রত্যেকের লাশ পড়বে, মাইন্ড ইট। কথাটা বলেই অভি বড় বড় পা ফেলে রুমে চলে যায়। বডিগার্ডরা সবাই কোনো রকমের সেখান থেকে পালিয়ে বাঁচে। 2 দিন পর অভি মেয়েটার সম্পর্কে সব জানতে পারে। মেয়েটার নাম রুহি। ভার্সিটির নবীনবরণ উৎসব থাকায় অভি ভার্সিটির স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছিল, কিন্তু সেখানে হঠাৎ ফোন আসায় গোডাউনে চলে আসে। সেখানে রুহি কি করে এসছে সেটা জানে না। রুহির জ্ঞান না ফেরা পর্যন্ত সেটা জানতেও পারবে না। অভির ভাবনা শেষ হতেই রুহির দিকে তাকিয়ে দেখে রুহির চোখের পাতাগুলো হালকাভাবে নড়ছে। অভি রুহির পাশ থেকে উঠে অন্য পাশে তার চেয়ারে, বড় চেয়ারটায় বসে পড়ে। রুহি আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে চারদিকে চোখ বুলিয়ে দেয়। নিজেকে অপরিচিত রুমে দেখে ধরপড়িয়ে উঠে বসে। আরেকবার রুম ভালো করে তাকাতে একটু দূরে চেয়ারে বসা অভিকে দেখতে পায়। অভিকে দেখে রুহির আবারও তখনকার কথা মনে পড়ে যায়। রুহি ভয়ে হু হু করে কান্না করে দেয়। অভি অবাক হয়ে গিয়েছে কান্না দেখে। অভি উঠে রুহির কাছে এসে রুহির পাশে বসতে নিলেই রুহি লাফ দিয়ে উঠে পড়ে। অভি ভ্রুকুচকে আবার রুহির কাছে এসে বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হয়েছে, এভাবে দূরে যাচ্ছ কেন? রুহির কান্না আরো বেড়ে যায়। রুহি ভয়ে কান্না করতে করতে বলে, আপনি আপনি খুনি, আপনি খুনি, আপনি ওই লোকটাকে মেরে ফেলেছেন, আমি দেখেছি। বলেই নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। অভি বাঁকা এসে রুহির কাছে আসে, কিন্তু রুহি আরও পিছিয়ে যায়। এমন করতে করতে রুহি দেয়ালে মিশে যায়। অভি এবার শক্ত হাতে রুহির বাহু ধরে কাছে টেনে এনে রুহির চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, সব দেখে রাখাই ভালো, জানো আমি কে? রুহি কান্না করতে করতে মাথা নেড়ে না বলে। অভি বাঁকা এসে রুহির কানের কাছে নিজের মুখটা এনে ফিসফিস করে বলে ওঠে, বিজনেসম্যান অভিত রাজাদা, and the king of mafia অভিত রাজাদা। অভির কথা রুহির কান পর্যন্ত যেতেই রুহি বরফের ন্যায় পুরো জমে যায়। ঢাকা আসার পর থেকে নামটা সবার মুখে মুখে শুনেছে, তবে কোনোদিন দেখেনি। কিন্তু আজকে এভাবে যে অভির পরিচয় জানবে ভাবতেও পারেনি। রুহি অবাক হয়ে অভির দিকে তাকায়। অভির মুখে এখনো বাঁকা হাসিটা ঝুলে রয়েছে। অভি হাত দিয়ে রুহির চোখের পানি মুছে দেয়। রুহি অভির হাত ঝাড়া দিয়ে দূরে সরিয়ে দিয়ে ভয় আর ক্ষিপ্ত সুরে বলে ওঠে, ছোবেন না আপনি আমাকে। অভি একটু কয়েক পা পিছিয়ে গিয়ে পড়ে। ওকে, ছোবো না, তবে আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। রুহি ভীত দৃষ্টিতে অভির দিকে তাকায়। অভি সেদিকে পাত্তা নিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুমি গোডাউনে কিভাবে পৌঁছালে? রুহি একটা ঢোক গিলে মাথা নিচু করে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। রুহি উত্তর না দেওয়ায় অভি রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কথা কি কানে যায়নি? গেভ মি অ্যান্সার। শেষের কথাটা ধমক দিয়ে বলায় রুহি ভয়ে কেঁপে কানে হাত দিয়ে দেয়। অভি রুহির হাতে টান দিয়ে নিজের সামনে নিয়ে আসে, রাগী কণ্ঠে বলে। রুহি কান্না করতে করতে বলে, আমি ভার্সিটিতে যাওয়ার পথে আপনাকে রেখেছিলাম,
আপনার পকেট থেকে আপনার একটা ডেবিট কার্ড পড়ে গিয়েছিল। আমি সেটা দেখে পেছন থেকে আপনাকে ডাক দিয়েছিলাম, কিন্তু আপনি শোনেননি, তাই আপনার পিছু নিয়েছিলাম। আর সেখানে গিয়ে বলে আবারও হিসকি তুলে কাঁদতে থাকে। অভি হালকা হেসে রুহির দিকে এগিয়ে যায়। অভিকে এগিয়ে আসতে দেখে রুহি ভয়ে আবারও পিছে দেয়ালে লেগে যায়। অভি রুহির কাছে এসে দেয়ালে এক হাত রেখে অন্য হাত পকেটে রেখে রুহির চোখে চোখ রেখে বলে ওঠে, ফ্রেশ হয়ে আসো, গাড়ি করে তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। রুহি কাবা কাবা সুরে বলে ওঠে, লাগবে না, আমি নিজেই যেতে পারবো। অভি ধমক দিয়ে বলে। চুপ, আমার কথার উপর পাল্টা কথা বললে মেরে ফেলবো কিন্তু। রুহি মুখে হাত দিয়ে জোরে জোরে কেঁদে দেয়। অভি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জলদি ফ্রেশ হয়ে আসো, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাবে। রুহি কোনো রকমে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। অভি হালকা হেসে বডিগার্ড আর ড্রাইভারকে ডেকে রুহিকে বাড়িতে পৌঁছে দিতে বলে। রুহি চোখে মুখে পানি দিয়ে বের হতেই অভি রুহির সামনে এসে দাঁড়িয়ে বলে, ড্রাইভার আর বডিগার্ডকে বলে দিয়েছি তোমাকে পৌঁছে দেবে, আর পৌঁছে আমাকে ফোন করে জানিয়ে দেবে। রুহি রেগে যায়, কিন্তু অভিকে ভয় পাচ্ছে তাই নিচু স্বরে বলে, আপনার বডিগার্ড তো আসবেই, সেই জানিয়ে দেবে। আমি জানাবো কিভাবে? অভি চোখ রাঙিয়ে বলে ওঠে, আমি বলেছি তুমি জানাবে মানে তুমি আমাকে জানাবে। তোমার ফোনে আমার নাম্বার সেভ করে দিয়েছি, আর কথা নড়চড় হলে খুব খারাপ হবে। রুহি ঢোক গিলে মাথা নাড়ে। অভি ডাকে একজন বডিগার্ড আসতেই রুহি তার সাথে বেরিয়ে আসে। গাড়ি রুহির বাড়ির সামনে আসতেই রুহি দূরে ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দরজায় পিঠ লাগিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে থাকে জোরে জোরে। শান্ত হয়ে সামনের সোফায় ধপ করে বসে মিনি টেবিলের উপরে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে ফেলে সে। গোডানের কথা মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে রুহির। কিরে আপু, কখন এলি তুই? আর তোকে এমন লাগছে কেন? রুহি তার পাশে তাকিয়ে রেখে ওর ছোট বোন রাইমা ওর দিকে একটু অবাক চোখে তাকিয়ে আছে। রুহি ক্লান্ত স্বরে বলে, এক্ষুনি এসছি, রুমে যাচ্ছি আমি, ক্লান্ত লাগছে। রাইমা মাথা নেড়ে বলে, ঠিক আছে। রুহি সোফা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যেতে গিয়েও আবার রাইমার দিকে তাকিয়ে বলে, আম্মু কোথায় রে? আর আব্বু কখন আসবে? রাইমা মুখ টিপে হেসে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আব্বুর আসতে অনেক দেরি। আর পাশের বাসার আন্টি আম্মুর সাথে গল্প করার জন্য আম্মুকে নিয়ে গেছে। রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে যায়। রুহি তার আম্মু আব্বুকে অনেক ভয় পায়, যদিও তার মা বাবা রুহি রাইমাকে তেমন একটা বকাঝকা করে না, তবুও রুহি ওদের ভয় পায়। আর রাইমা তার উল্টো, রাইমা মা বাবাকে একদম ভয় পায় না। রুহি রুমে এসে হাত থেকে সাইড ব্যাগটা রাখতে হঠাৎ মনে পড়ে যায় অভি ওকে ফোন করে জানিয়ে দিতে বলেছিল। রুহি একবার ভাবে যে ফোন করবে না, আর একবার অভির থ্রেটের কথা মনে পড়তেই তাড়াতাড়ি ফোনটা বের করে অভির নম্বর খুঁজতে থাকে। কিন্তু ফোনে পরিচিত নাম্বার ছাড়া কোনো অপরিচিত নাম্বার দেখতে পায়নি, শুধু একটা নাম্বার দেখতে পায়, সেটা লাভ লিখে সেভ করা। রুহি অনেক ভেবেচিন্তে নেয় আমি পৌঁছে গেছি লিখে সেন্ড করে দেয়। সেকেন্ডের মাঝে সেই নম্বর থেকে ওকে আমার কথা মনে আছে জেনে খুশি হলাম মেসেজ আসে। মেসেজটা দেখে রুহি শিওর হয় এটা অভি নম্বর, কিন্তু লাইভ দিয়ে সেভ করা কেন সেটা বুঝতে পারো না। এসব ভাবনা এখনকার জন্য এক সাইডে ফেলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। রুমটায় অনেক গল্পের বই রয়েছে। রুহির অবসর সময়ে বেশিরভাগ বই পড়ে। রুহিদের বাড়িটা আগের বাড়ি থেকে একটু ছোট হলেও বাকি সবই ঠিক আছে। রুহি ভাবছে অভির কথা। কয়েকদিন আগে যখন অভির সাথে রাস্তায় দেখা হয়েছিল তখন অভিকে দেখে অনেক বড় একটা ক্রাশ খেয়েছিল। সেই দিন অভিকে রুহির কাছে একদম নর্মাল আর ইনোসেন্ট একটা ছেলে মনে হয়েছিল। অভির নামটাও জানতো না। এক দেখায় তো আর সব জানা যায় না। সেদিন রাস্তায় অভি রুহির সামনে আসার পর রাস্তার মানুষদের তাকানো দেখে রুহি অভিকে অ্যাভয়েড করে চলে এসেছিল। অভি রায়জাদা নামটা শুনলেও সে হিসেবে তাকে দেখেনি, কিন্তু কে জানতো তা সেই ক্রাশ ছেলেটাই অভিদ রায়জাদা আর এত বড় মাফিয়া কিং। রুহি একা একা বলতে থাকে, আগে ছিল ক্রাশ, আর আজকে জানতে পারলাম উনি একজন মাফিয়া। আচ্ছা, ওনার একটা নাম দিলে কেমন হয়? ভাবতে হচ্ছে। রুহি চোখ বন্ধ করে ভাবতে থাকে। একটু পর একটা মেঘে হাসি দিয়ে চোখ খুলে বলে ওঠে সে, পেয়েছি! আগের ক্রাশ আর এখনের মাফিয়া মিলিয়ে হলো মাফিয়া ক্রাশ। ওয়াও, জোস নামটা। রুহি ক্লান্ত থাকায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে একটা সময়। এদিকে রুমের লাইট অফ করে চেয়ারে বসে ভাবনায় ডুবে আছে অভি। মাথায় অনেক চিন্তা ঘুরছে। রুমের দরজা খোলার শব্দ পেয়ে অভি সেদিকে তাকায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অভির মুখে হালকা হাসি ফুটে ওঠে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এগিয়ে এসে অভিকে হালকা করে জড়িয়ে ধরে। অভি ছেলেটার দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে অনেক মিস করেছি আর। ছেলেটা দাঁত কেলিয়ে বলে, কেন? আমি কি তোর বউ নাকি? আমাকে মিস করেছিস কেন? অভি বিরক্ত হয়ে বলে, দেখ রায়হান, মজা করিস না। রায়হান হেসে বলে, ওকে ওকে ভাই, আর মজা করবো না। আচ্ছা বল, কি এত ভাবছিস? সব কাজ তো শেষ করে এসেছি, আবার নতুন কি চিন্তা করছিস? অভির চেহারে বসে বলে, চিন্তার কি শেষ আছে নাকি? তুই আছিস বলে তো একটু রেহাই পাই,
না হলে এতদিনে পাগল হয়ে যেতাম। যাই হোক, ওখানকার সব কাজ হয়েছে? রায়হান ধপ করে বিছানায় শুয়ে বলে ওঠে। সব কাজ শেষ, ডিল ফাইনাল, ইনভেস্টও করে দিয়েছি, কাজও শুরু হয়ে গিয়েছে। অভি ওর ফোনটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে। খান ইন্ডাস্ট্রি কোম্পানি গোপনে নতুন কি কাজ চলছে জানিস? রায়হান শোয়া থেকে উঠে বসে বলে ওঠে। না, কেউ বলেনি তো কিছু। নতুন কোনো ইনফরমেশন পেয়েছিস নাকি? অভি দাঁতে দাঁত চেপে বলে ওঠে। কোম্পানির মালের সাথে বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করছে। রায়হান অবাক হয়ে চেঁচিয়ে ওঠে। হোয়াট? এত বড় কোম্পানি ড্রাগ সাপ্লাই করছে? আর ইউ শিওর? অভি রায়হানের দিকে ছোট ছোট চোখে তাকাতে রায়হান হকচকিয়ে যায়, জোরপূর্বক হেসে বলে ওঠে। মজা করছিলাম, তুই যখন বলেছিস তখন তো সত্যি হবে। অভি আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আমি পাক্কা শিওর। আর ড্রাগ সাপ্লাই করা হচ্ছে সেটা খান কোম্পানির মালিক বা কেউই জানে না। কোম্পানির একজন বিশ্বস্ত মানুষ তার সাঙ্গপাঙ্গ দিয়ে ড্রাগ সাপ্লাই করছে গোপনে। রায়হান বড় বড় নিঃশ্বাস ফেলে বলে। ওকে, এটার ব্যবস্থা করছি। এখন চল, ডিনার করবি। অভি দাঁড়িয়ে বলে। যাচ্ছি, কালকে সকালে এক জায়গায় যেতে হবে, তৈরি থাকিস। অভি কোথায় যাবে রায়হান জানে না, তাই বলে ওঠে। কোথায় যাবি? অভি বাঁকা এসে রুম থেকে বেরিয়ে যায়। রায়হান মাথা চুলকে অভির পেছন পেছন যায়। রায়হান হলো অভির বেস্ট ফ্রেন্ড প্লাস অ্যাসিস্ট্যান্ট। অভিদের দেশে বিদেশে প্রায় অনেকগুলো অফিস আর কারখানা রয়েছে। সেই অফিস কারখানায় কোনো সমস্যা বা বড় কোনো ডিল হলে অভিদ বা রায়হান সেখানে উপস্থিত থাকে। সেই হিসেবে রায়হান আমেরিকা গিয়েছিল একটা ডিলের জন্য, কয়েকদিনের জন্য। রায়হান অভির সুখ দুঃখের সঙ্গী। অভিদ কখনো রায়হানের সাথে রেগে বা উঁচু গলায় কথা বলে না। অভিদের সব কাজে রায়হান থাকে। রায়হান অভিদের অফিস সামলায়, সাথে মাফিয়ার সব কাজই থাকে। সূর্যের কিরণ রুমের বন্ধ জানালা পর্দা ভেদ করে তীর্যকভাবে চোখে মুখে এসে পড়তেই রুহির মুখ কুঁচকে আসে। বিরক্তি নিয়ে অন্য পাশে ঘুরে যায়। রোদের কারণে আর ভালো করে ঘুমোতে পারল না রুহি। উঠে বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে যায়। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রুমে আসতেই ঘড়ির উপরে চোখ যায়। সকাল 10টা বাজে। রুহি অবাক হয়ে বলে। হায় আল্লাহ, এত সময় হয়ে গিয়েছে আর আমি এতক্ষণ ধরে ঘুমিয়েছিলাম। কিন্তু আম্মু আজকে আমাকে সকালে ডাকতে আসেনি কেন? যাই হোক, আমি নিচে যাই, না হলে আম্মুর বকা শুরু করবে। রুহি তাড়াতাড়ি করে বিছানা গুটিয়ে ড্রয়িং রুমের দিকে যায়। ড্রয়িং রুমে পাড়াতেই রুহির সোফায় দুজন ছেলে আর কয়েকজন কালো পোশাক পরা বডিগার্ড আর কয়েকজন মেয়ে সার্ভেন্ট দেখতে পায়। প্রত্যেকটা মেয়ের হাতে বড় বড় থালা রয়েছে, উপরে লাল কাপড় দিয়ে ঢাকা। সোফাগুলো সামনের দিকে থাকায় ছেলে দুটোর চেহারা দেখতে পেল না রুহি। রুহিকে দেখে ওর আব্বু বলে ওঠে। রুহিমা, এইদিকে এসো। রুহি কিছু না বলে বাবার পাশে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। রুহির আম্মু এসে রুহিকে ওর আব্বুর পাশে বসিয়ে দেয়। রুহি মাথা তুলে এক পলক ছেলে দুটো থেকে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলে। হঠাৎ ওর খেয়াল হয় ওর সামনে দুজন ছেলের মধ্যে একজন হলো অভি। রুহি আবারও ফট করে তাকাতেই ওর চোখ বেরিয়ে আসার উপক্রম। রুহি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। ওর সামনের সোফায় সত্যি সত্যি অভিদ বসে আছে, সাথে রায়হান। তবে রুহি রায়হানকে দেখেনি, তাই চিনতে পারল না। রুহি তরতর করে ঘামছে। রুহির বাবা রুহিকে এমন অবস্থায় দাঁড়িয়ে দেখে বলে ওঠে। কি হলো রুহি, তুমি এইভাবে দাঁড়িয়ে পড়লে কেন? আরে এত ঘুমাচ্ছে কেন? রুহি ঢোক গিলে একবার অভির দিকে আরেকবার বাবার দিকে তাকায়। অভির মুখে বাঁকা হাসিটা দেখে রুহি আরও ভয় পাচ্ছে। রাইমা এসে রুহির হাত ধরে কানে ফিসফিস করে বলে ওঠে। আপু চুপ করে বসে থাক, না হলে আম্মু বকা দেবে। এত লোকের মাঝে বকা শুনতে ভালো লাগবে না, তাই বলছি চুপচাপ বসে থাক আর আব্বু যা বলে তার উত্তর দে। রাইমা কথাটা বলে সবার দিকে তাকিয়ে আবার একটা হাসি দিয়ে রুহিকে আবার সুন্দর করে বসিয়ে দেয়। রুহির আব্বু রুহির দিকে তাকিয়ে বলে ওঠে। রুহি, তুমি অভিদ রায়জাদাকে চেনো? রুহি অনেক ভেবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রুহির আব্বু রুহির আম্মুকে চোখের ইশারায় কিছু বলতেই রুহির আম্মু রুহিকে সেখান থেকে নিয়ে রুমে চলে যায়। ওরা যেতেই রুহির আব্বু অভি আর রায়হানকে বলে ওঠে। তুমি আমার মেয়েকে সারা জীবন সুখী রাখতে পারবে তো? অভি উঠে রুহির আব্বুর পাশের সোফায় বসে ওনার এক হাত ধরে বলে। আঙ্কেল, আমি কথা দিচ্ছি রুহিকে কোনো কষ্ট পেতে দেবো না। আর যদি কোনোভাবে বা কেউ রুহিকে কষ্ট দেয় তাহলে তাকে জানে মেরে ফেলবো। প্লিজ আঙ্কেল, আপনি রাজি হয়ে যান, আমি রুহিকে খুব ভালোবাসি। রুহির আব্বু হালকা হেসে বলে। ঠিক আছে, আমি রাজি, কিন্তু রুহি রাজি হবে তো? রুহির আব্বুর চিন্তিত মুখ দেখে অভি আশ্বস্ত করে বলে। আঙ্কেল, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি রুহিকে রাজি করাবো। আপনি শুধু বিয়ের আয়োজন শুরু করুন। রুহির আব্বু হেসে বলে। ঠিক আছে, আমি সব কিছু দেখছি। তুমি রুহির সাথে কথা বলে এসো, আমি রাহানের সাথে কথা বলছি। অভি হেসে দাঁড়িয়ে যায়। মেয়েদের ইশারা করতেই হাতের সব থালাগুলো একে একে টেবিলের উপর রেখে দেয়। রুহি মাথায় হাত দিয়ে বসে আছে। কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু এখন কান্না করতে পারবে না। একটু আগে ওর মা আর বোন বলল অভি রুহিকে বিয়ে করতে চায়। আজকে সেই প্রস্তাব নিয়েই বাড়িতে এসছে। রুহির আম্মু আব্বু সবাই রাজি। বাইরে থেকে রুহির আব্বুর ডাকতেই দুজনে বাইরে চলে যায়। রুহির চোখের পানি বেরিয়ে আসে। রুহি অভিকে বিয়ে করবে সেটা নিয়ে রুহি ভাবছে না। চোখের সামনে অভিকে খুন করতে দেখেছিল, সেটা এখনো মনের মধ্যে গেঁথে আছে। মাফিয়া হলেও কি চোখের সামনে খুন করতে দেখলে তো ভয় করবেই।
আবার তাকে বিয়েও করতে হবে সেটা নিয়ে রুহি ভয় পাচ্ছে। অভি রুহির রুমে ঢুকে দরজা লক করে দেয়। মুখে রয়েছে বাঁকা হাসি, কিন্তু রুহির দিকে তাকাতে সেটা উধাও হয়ে যায়। মুখে একটা গম্ভীর ভাব চলে আসে। রুহি কারো অস্তিত্ব অনুভব করতে তাড়াতাড়ি চোখ মুছে পেছনে তাকায়। পেছনে তাকাতেই অভিকে দেখতে পেয়ে রুহি ভয় পেয়ে যায়। অভি কয়েক পা এগিয়ে রুহির সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাঁদছো কেন তুমি? রুহি অভির গম্ভীর কণ্ঠস্বর শুনে আবারও কেঁদে দেয়। অভি রেগে ধমক দিয়ে বলে, চুপ। মুখ থেকে আর একটু কান্নার আওয়াজ আসলে মেরে ফেলবো কিন্তু। ধমক শুনে রুহি কেঁপে উঠে কান্না থামানোর চেষ্টা করতে থাকে। অভি রুহির কাছে এগিয়ে বলে, তুমি কি বিয়েতে রাজি? রুহি মাথা নেড়ে বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। না। অভি ভ্রু নাচিয়ে বলে, কেন? আমি কি এমন করলাম যে আমাকে বিয়ে করতে চাইছো না? নাকি আমি দেখতে খারাপ? রুহি নাক টেনে বোকার মতো বলে ওঠে, না তো, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, বাট আপনি মানুষ খুন করেন, তাই আমি আপনাকে বিয়ে করব না। অভি মুখটা ঘুরিয়ে একটু হাসে, আবার মুখটাকে গম্ভীর বানিয়ে বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে বিয়ে না করলে আমি তোমাকে ছেড়ে দেবো? ভুলেও এসব চিন্তা ভাবনা করবে না। বিয়েতে রাজি না হলে খুব খারাপ হবে। হয়তো কালকে সেই লোকটাকে যেভাবে মেরেছিলাম তোমার পরিবারকেও হয়তো সেই রকম পরিস্থিতিতে পড়তে হতে পারে, তাই ভেবে চিন্তে উত্তর দিও। রুহি চমকে অভির দিকে তাকায়। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না রুহি। অভি তীক্ষ্ণ নজরে রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, বলো বিয়েতে রাজি নাকি? রুহি চটপট করে বলে, না, আমার পরিবারে কিছু করবেন না, আমি বিয়েতে রাজি। অভি হেসে রুহির গালে হাত রেখে বলে, গুড, ওকে বাই, আমি আসছি আজকে। বলেই অভি দরজা খুলে বেরিয়ে যায়। রুহি দরজা লাগিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। অভি, রায়হান রুহির আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে সবাইকে নিয়ে চলে যায়। অভি রায়হান গাড়িতে উঠতে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। বাকি গাড়িতে বডিগার্ড সার্ভেন্ট রয়েছে। রায়হান অভির দিকে এক চোখ ছোট করে তাকিয়ে বলে ওঠে, এই তুই আমাকে বন্ধু বলিস? আমি দেশে ছিলাম না আর এত কিছু হয়ে গেল, কিন্তু তুই আমাকে কিছু জানালি না। অভি মুখে গম্ভীর ভাব এনে বলে, জানিয়ে কি হতো? তুই ওখানে বসে আমার বিয়ে ঠিক করে দিতি। রায়হান ইনোসেন্ট বুক করে বলে ওঠে, না তা নয়। আচ্ছা এখন বল কোথায় যাবি? অভি বাইরের দিকে তাকিয়ে বলে, আর কোথায়? অফিসে যাব, তারপর বিকেলে খান কোম্পানিতে যেখানে ড্রাগ সাপ্লাই করা হয় সেই গোডাউনে যাব। রায়হান মোবাইল হাতে নিয়ে বলে ওঠে, ওকে, তাহলে আমি সব খোঁজ খবর বের করতে বলছি। অভি হুম বলে। রুহি কান্না করতে করতে মাথা ব্যথা ধরিয়ে ফেলেছে। কিছুক্ষণ পরে দরজায় কেউ বাড়ি দিতেই রুহি তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসে। রুমে এসে দরজা খুলে বিছানায় বসে পড়ে। রাইমা এসে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঢুলতে ঢুলতে বলে, আপু দেখেছিস আমার দুলাভাইটা কত হ্যান্ডসাম, কি কিউট। আহ, আর কি যে বলবো, আমার তো ভাইয়াকে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। রুহি মুখ বাঁকিয়ে বলে ওঠে, তো খেয়ে ফেল না, আমাকে আর বিয়ে করতে হবে না। রাইমা দুঃখে দুঃখে মুখ করে বলে ওঠে, কি করে খাবো, ক্রাশ বলে কথা। আর দুলাভাইকে খেয়ে ফেলে তো তুই বিধবা হয়ে যাবি, তখন সবাই আমাকে বড় বোনের স্বামীর খুনি বলবে। রুহি মাথা নিচু করে আঙ্গুল খুঁড়তে খুঁড়তে বলে ওঠে, আচ্ছা আব্বু আম্মু এই বিয়েতে রাজি হলো কেন? অভিদ রায়জাদা কত বড় মাফিয়া, তার সাথে আমার বিয়ে হবে? আব্বু আম্মু কি করে রাজি হলো আমি বুঝতে পারছি না। রাইমা কিছু বলার আগে দরজার সামনে থেকে রুহির আব্বু ভেতরে আসে। আস্তে আস্তে শান্তভাবে বলে ওঠে, যা করেছি তোমার ভালোর জন্য করেছি, এখন বুঝতে না পারলেও ঠিক সময় বুঝতে পারবে। রুহি আর কিচ্ছু বলে না। রুহি কোনোদিন মা বাবার কথার উপর কথা বলেনি, আর তার বাবা মার উপর পূর্ণ বিশ্বাস রয়েছে। ওরা যা করবে ভেবে করবে, আর রুহির ভালোর জন্যই করবে, এটা রুহি বিশ্বাস করে। কিন্তু রুহির ভয় আর চিন্তা হচ্ছে অভিকে নিয়ে। অভিকে খুন করতে দেখেছে, আর একটু আগে রুহিকে থ্রেট দিয়ে গিয়েছে। অভির থ্রেটটা শুনে অভির প্রতি রুহির মনে খানিকটা ঘৃণা জন্মেছে। রুহির আব্বু রুহির মাথায় হাত রেখে বলে, যাও, অনেক সময় হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করে নাও। রুহি মাথা নেড়ে হ্যাঁ বলে। রুহির আব্বু রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও আবারও রুহির কাছে এসে পড়ে। রুহি, অভিদ বলেছে ও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাই। আমি বলেছি তুমি যখন চাইবে তখনই তোমার বিয়ের ডেট ফেলা হবে। এখন তোমার কি মত সেটা বলো। রুহি একটা নিঃশ্বাস ফেলে বলে, আব্বু তোমরা যখন চাইবে তখনই। রুহির আব্বু হেসে বলে, ঠিক আছে। রুহি ড্রয়িং রুমে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। ভার্সিটিতে কালকে নবীনবরণ উৎসব থাকায় আজকে বন্ধ দেওয়া হয়েছে, তাই রুহির আজকে ভার্সিটির কোনো ঝামেলা নেই। অভিদ আসার কথা রুহির আব্বু জানতো না, বিধায় অফিসে আগে থেকে ছুটি নিতে পারেনি, তাই আজকে দেরি করে অফিসে যেতে হয়েছে। রুহি তার রুমে গিয়ে সব দরজা জানলা পর্দা টেনে দেয়, রুমটাকে অন্ধকার করে রাখে। রুহির সূর্যের আলো একদম পছন্দ নয়, দিনের আলো দেখলেই ওর গা জ্বলে ওঠে। রাত বাদে সারাদিন রুমে পর্দা দেয়া থাকে। রুহি তার ফোনটা চার্জ থেকে খুলে অন করতে ওর ফোনে কারি কারি কল আর মেসেজ আসে। রুহি একটা মেসেজ দেখেই বুঝে গিয়েছে কার মেসেজ কল।
রুহি কপালে হাত দিয়ে বিছানায় বসে পড়ে। হঠাৎ রুমের ভেতর কেউ হুড়মুড়িয়ে ঢুকতেই রুহি লাফিয়ে দাঁড়িয়ে যায়। সামনে তাকাতেই তার একমাত্র প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড মিশুকে দেখতে পায়। মিশু কোমরে হাত দিয়ে রক্তাক্ত চোখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি ঢোক গিলে মুখে জোরপূর্বক একটা হাসি টেনে এনে হাত বাড়িয়ে বলে, হাই। রুহির এই একটা কথায় যেন মনে হচ্ছে বাঘকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয়েছে। মিশু চোখ বন্ধ করে একটা জোরে চিৎকার দেয়, তারপর রেগে হালকা চেঁচিয়ে বলা শুরু করে, রুহির বাচ্চা রুহির বাচ্চা উগান্ডা, অসভ্য মেয়ে কোথাকার। তোর এত বড় সাহস কি করে হয় আমার ফোন ধরিস না, তার উপর ফোন বন্ধ করে রাখিস? তোর কোনো ধারণা আছে যে আমি কত টেনশন করছিলাম? কালকে নবীনবরণ উৎসবে তুই বলেছিলি ইউনিভার্সিটিতে যাবি। তা রুহি ম্যাডাম, আপনি কোথায় ছিলেন কালকে সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছি আমি। কত ফোন মেসেজ দিয়েছি, একবারও ফোন রিসিভ করিসনি তুই। আবার রাতে ফোন বন্ধ করে রেখেছিস, সকালেও ফোন বন্ধ পেয়েছি। তোর কোনো ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? এক নাগারে কথাগুলো বলে তারপর থেমে নিঃশ্বাস নেয়। রুহি এতক্ষণ কানে হাত দিয়ে রেখেছিল। মিশুর কথা শেষ হতেই কান থেকে হাত সরিয়ে বলে ওঠে, ঠান্ডা পানি দেবো? মিশু রেগে বড় বড় চোখ করে রুহির দিকে তাকাতে রুহি আবারও মিনমিনে গলায় বলে ওঠে, একটু শান্ত হয়ে নি, তারপর না হয় আমি বলছি। মিশু রুহির দিকে তেড়ে আসতে আসতে বলে, কিসে শান্ত হব? আর কি সব বলবি তুই? কি বলার বাকি আছে বল? রুহি মিশুকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলে ওঠে, প্লিজ কাম ডাউন, তুই বস, আমি আসছি। কথাটা বলেই রুহি রুম থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার সময় রুহির আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে রুহিকে বলে ওঠে, কি রে, মিশুর চিৎকার শুনলাম, আজকে আবার কেন রেগে আছে? রুহি ওর আম্মুকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এখন যদি ওর আম্মু মিশুর কাছে যায় তাহলে জানতে পেরে যাবে যে রুহি কালকে ভার্সিটিতে যায়নি, আর জানলে অনেক প্রশ্ন আর বকা শুনতে হবে। তাই রুহি ওর আম্মুকে বলে, আরে আম্মু, তুমি তো জানোই না মিশু মাঝে মাঝে রেগে যায়। আচ্ছা এসব বাদ দিয়ে তুমি রান্না করো। আর রাই কোথায়? বাড়িতে সবাই মাঝে মাঝে রাইমাকে রাই বলে ডাকে। রুহির আম্মুর কপালের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, কলেজে গিয়েছে। রুহি রুমের দিকে যেতে যেতে বলে, ও আচ্ছা, তুমি রান্না করো, হেল্প লাগলে আমাকে ডেকো, ঠিক আছে? রুহির আম্মু ঠিক আছে বলে আবারও রান্নাঘরে চলে যায়। রুহি তার রুমে এসে মিশুকে ঠান্ডা পানি খাইয়ে দিয়ে ঠান্ডা করে। মিশু শান্ত কণ্ঠে বলে, বল কালকে ফোন ধরিসনি কেন? রুহি মুখ লুটকিয়ে বলে, ফোন তো ব্যাগে ছিল, তাই সন্ধ্যায় ফোন করেছিলাম, তবে তোর ফোন মেসেজ খেয়াল করিনি, তাই একটা কাজ করে আবার ফোন বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মিশু চোখ ছোট ছোট করে বলে ওঠে, মানে তুই কালকে ভার্সিটিতে না গিয়ে কোথায় গিয়েছিলি যে ফোন ব্যাগে ছিল? রুহি উঠে দরজা লাগিয়ে মিশুর পাশে বসে মিশুকে একে একে কালকে থেকে আজকে ঘটা সব ঘটনা বলে ওঠে। সব শুনে মিশু হা করে তাকিয়ে আছে। রুহি মিশুর থুতনি ধরে মুখটা বন্ধ করে দেয়। মিশু অবাক হয়ে রুহিকে বলে ওঠে, ভাই আমাকে একটা চিমটি কাট। রুহি মিশুর হাতে চিমটি দিতেই মিশু লাফিয়ে ওঠে, হাত ডলতে ডলতে বলে, উফ, এত জোরে চিমটি দিতে বলেছি? রুহি রেগে মিশুর দিকে তাকিয়ে বলে, তুই এমন করছিস কেন বুঝতে পারছি না, ঢং না করে এখন কি করব সেটা বল। মিশু অবাক হয়ে বলে, কি করবি মানে? বিয়ে করবি তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান দ্য গ্রেট ওভিদ রায়জাদা ORR গ্রুপ অফ কোম্পানির ওনার অ্যান্ড হি ইজ গ্রেট মাফিয়া কিং, যার ভয়ে সবাই থরথর করে কাঁপে, যার জন্য দেশ বিদেশের সব মেয়েরা পাগল, সে ওভিদ রায়জাদা তোকে বিয়ে করতে চাইছে। শুধু চাইছে না, তোকে বিয়ে করার জন্য থ্রেট পর্যন্ত দিয়ে গিয়েছে। আমার কি যে করতে ইচ্ছে করছে যে কি বলবো তোকে। আমার ক্রাশ, আমার দুলাভাই হবে। ও মাই আল্লাহ, আমি সত্যি পাগল হয়ে যাব। আমাকে বিয়ে করতে চাইলে আমি তো সাথে সাথে বিয়ে করে ফেলতাম, আর তুই কিনা বিয়েতে রাজি না। উফ, কি বলবো আমি তোকে। রুহি বিরক্ত হয়ে বলে ওঠে, তোর কাছে আমি হেল্প চাইছি আর তুই বলছিস কি করবি? থাক, তোর কিছু বলতে হবে না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। রুহি মিশুর কাঁধে হাত রেখে বলে, কি আর হবে বিয়ে ছাড়া? যাই হোক, চল বাইরে ঘুরতে যাই। রুহি মিশুর হাত সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, ছাড়, এখন বাইরে যেতে ভালো লাগছে না। মিশু ঠিক আছে বলে বিছানায় শুয়ে গেম খেলতে থাকে। মিশুকে দেখে রুহিও ফোন নিয়ে বসে পড়ে। রাতে অফিস শেষ করে অভিদ, রায়হান আর কয়েকজন বডিগার্ড একটা গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে। অভি গম্ভীর গলায় বলে ওঠে, ঠিকঠাক ইনফরমেশন দিয়েছো তো নাকি আমাদের বোকা বানাচ্ছ কোনটা? রায়হান বিরক্তি নিয়ে ফিসফিস করে বলে, ভাই রে ভাই, আমি কি তোকে ভুল ইনফরমেশন দেবো নাকি? আমি সব খোঁজ খবর নিয়ে তারপর তোকে বলছি, এবার ভিতরে গিয়ে আমাকে উদ্ধার কর।
অভি রায়ানকে একটা লুক দিয়ে ভেতরে যায়। রায়ান শার্টের কলারটা টেনে অভির পেছন পেছন হিরো স্টাইল করে যেতে থাকে। অভিদ গোডাউনের দরজার সামনে এসে জোরে একটা লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। এত জোরে আওয়াজ শুনে সবাই দরজার দিকে তাকাতে অভিদকে দেখে একজনের প্রাণ যায় যায় অবস্থা। তখন ভেতর থেকে একজন আসে, সে অভিকে দেখেনি। লোকটা সবার থেকে তাকিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি হাত চালাও, আরও মাল সাপ্লাই করতে হবে। রায়ান এগিয়ে এসে বলে ওঠে, আগে এখান থেকে বেঁচে বের হয়ে নে, তারপর না হয় মাল সাপ্লাই করবি। রায়ানের কথা শুনে লোকটা ওদের দিকে তাকায়। অভিকে দেখেই কলিজা শুকিয়েছে তার। উল্টো দৌড় দিতে দিলেই অভির সামনে পড়ে থাকা একটা মোটা লাঠি পা দিয়ে ছুঁড়ে মারে, আর লোকটা হাঁটুতে লাগাতে সে উল্টি খেয়ে পড়ে যায়। বডিগার্ডগুলো লোকগুলোকে ধরতে আসলে এক একজন মারপিট শুরু করে। অভিদের বডিগার্ডগুলো বডি বিল্ডার হয়ে এক একটাকে তুলে আছাড় মারছে, সবাই মাটিতে কাতরাতে থাকে। রায়ান সেই লোকটাকে একটা চেয়ারে বসিয়ে রশি দিয়ে বেঁধে দেয়। অভি পাশ থেকে একটা চেয়ার টেনে এনে লোকটার সামনে বসে পড়ে। রায়হান বডিগার্ডকে উদ্দেশ্য করে বলে ওঠে, আগুনে গরম করা রড আর বড় পাত্রে পানি নিয়ে এসো। তিনজন বডিগার্ড গোদাম থেকে বেরিয়ে যায়। অভি লোকটার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুই খান কোম্পানিতে কি করছিস? তুই তো রহমান গ্রুপ অফ কোম্পানিতে একজন কর্মচারী ছিলি, সেখানে সুখ রেখে এখানে এসে ড্রাগ সাপ্লাই করছিস কেন? লোকটা দাঁত কিরমির করে বলে ওঠে, সুখ, ওই আখির রহমানের কোম্পানিতে গোপনে ড্রাগস সাপ্লাই করতাম, সেটা ওই আখির জানতে পেরে আমাকে সেখান থেকে বের করে দিয়েছে, তাই এখানে এসেছি। কিন্তু এখানে এসে লাভ হলো না তোর জন্য। এতদিন ছিল আখিল আর এখন তুই, তোরা দুইজন শত্রু হলে কি হবে? তোদের দুইজনের জন্যই কারো ব্যবসা করে কেউ শান্তি পেল না। বডিগার্ড রড আর পানি নিয়ে এসছে। রায়হান রাগে রিরি করছে, আর অভি বাঘের লুক নিয়েছিল। এবার বাঘের মতো গর্জন করে বলে ওঠে, চুপ! তোদের মতো মানুষকে পৃথিবীতে জায়গা দেওয়া মানে পৃথিবী নোংরা করা। তোদের জন্য হাজার হাজার ছোট ছোট ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছে, তোকে কি করে বাঁচিয়ে রাখবো বল? অভি বাঁকা হেসে গরম রডটা নিয়ে লোকটার হাতের উপর রেখে চেপে ধরে। লোকটা যন্ত্রণায় চিৎকার করে ছটফট করে যাচ্ছে, কিন্তু অভি সেদিকে পাত্তাও দেয় না, পায়েও রড দিয়ে ছেঁকা দেয়। লোকটা আধমরা হয়ে গিয়েছে। এবার রায়হান বড় পানির পাত্রের মধ্যে পাশের একটা দেয়ালে থাকা একটা তার ছুটিয়ে পানির মধ্যে দিয়ে দেয়। তারটায় লাইন রয়েছে বিদ্যুতের। রায়হান লোকটাকে ধাক্কা দিয়ে পাত্রের মধ্যে ফেলে দেয়। লোকটা ছটফট করতে করতে একসময় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অভিরা সবাই বেরিয়ে আসে গোডাউন থেকে। ভেতরে সব কটা লোককে বাইরে বেঁধে নিয়ে আসে। লোকগুলোকে গোডাউনের সামনে ফেলে রাখে। অভি হাত সামনে রাখতে একজন বডিগার্ড পকেট থেকে লাইটার বের করে দেয়। অভি সেটা নিয়ে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। অভি রায়হান একে অপরের দিকে তাকিয়ে বাঘা হেসে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গাড়িতে উঠে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে অভি রায়হান ফ্রেশ হয়ে ডিনার করতে বসে। রায়হানের নিজের ফ্ল্যাট আছে, তবে অভি রায়হানকে সেখানে থাকতে দেয় না। অভি রায়হানকে সবসময় পাশে রাখতে চায়, তবে রায়হান মাঝে মাঝে অভির সাথে রাগ করলে বা ইচ্ছে করলে অভিকে না বলে সেখানে চলে যায়। অভিকে বলে অভি কোনোদিনও যেতে দেবে না। তাই ডিনার শেষে অভি রায়হান কিছু দরকারি কথা বলে। কথা শেষ করে ক্লান্ত থাকায় দুজন যার যার রুমে চলে যায়। অভি প্রচণ্ড ক্লান্ত হলেও রুমে এসে ফোন নিয়ে রুহির নম্বরে কল করে। রুহি খাটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফোনে রিং হতেই শব্দ শুনে রুহি ঘুম থেকে উঠে পড়ে। টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে দেখে অভি ফোন করেছে। রুহি বিরক্তি নিয়ে কলটা কেটে পাশে রেখে দেয়। কলটা কাটায় অভি রেগে যায়। রুহির নম্বরে মেসেজ অপশনে গিয়ে কুইকলি পিক আপ দ্য কল, আদারওয়াইজ আই উইল কিল ইউ, এই মেসেজটা টাইপ করে কয়েকটা এংরি ইমোজি দিয়ে সেন্ড করে। ফোনে মেসেজ শব্দে রুহি আবারও ফোন হাতে নেয়। অভির মেসেজ দিকেই ঢোক গেলে সেকেন্ডের মাঝে আবারও কল আসে। রুহি ভয় পাচ্ছে রিসিভ করতে, যদি বকা টকা দেয় সেজন্য। একটু সাহস নিয়ে ফোনটা রিসিভ করে কানে দিতেই অভির রাগী গলাটা শুনতে পায় সে। তুমি কি আমাকে তোমার সাহস দেখাতে চাইছো নাকি অ্যাভয়েড করতে চাইছো? ভালো করে বলো তো। শুনে রাখো, যাই করার চেষ্টা করো না কেন, আমার থেকে কোনোদিন ছাড়া পাবে না, আর আমাকে তোমার সাহস দেখাতে আসবে না, বুঝেছো? রুহি ভেংচি দিয়ে রাগে ঝাঁঝালো গলায় বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি, আর বুঝতে হবে না। এই রাতের বেলা অসভ্যদের মতো ফোন দিয়েছেন কেন সেটা বলুন। অভিদকে অসভ্য বলায় অভি একটু রেগে যায়, তাই ধমক দিয়ে বলে ওঠে, চুপ বেয়াদ্দপ মেয়ে, এভাবে কি নিজের হবু বরের সাথে কেউ কথা বলে? কে শিখিয়েছে এসব তোমাকে? আমার শ্বশুর শাশুড়ি শালি সবাই তো খুব সুন্দর করেই কথা বলে, তোমাদের দেখি সব শিক্ষা নষ্ট হয়ে গিয়েছে। কার সাথে এমন আচার আচরণ করতে হয় সেটাও তো ভুলে গিয়েছো। রুহি কোনো দিন কারোর সাথে এভাবে কথা বলেনি, তাই নিজেও অপরাধবোধ মনে করলো নিজের কথা বলায়। চোখ থেকে এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়লো। ভাঙা গলায় বলল, সরি, আমি এভাবে বলতে চাইনি, মুখ থেকে বেরিয়ে গিয়েছে। আর কোনোদিন এভাবে বলবো না, সত্যি বলছি, আমি সত্যি এভাবে বলতে চাইনি। বলেই ফুপিয়ে কেঁদে দেয়। অভি অবাক হয়ে গিয়েছে রুহির কান্নার আওয়াজ শুনে। মনে মনে বলে ওঠে, ছোট ছোট কথাও কাদা লাগে মেয়েটা। যাই হোক, খুব মিষ্টি লাগছে কান্নার আওয়াজটা শুনতে। আমার ভবিষ্যৎ বউয়ের গলাটা কত মিষ্টি। এসব ভেবে অভি নিঃশব্দে হেসে দেয়। অভি একটু আবেগময় গলায় বলে ওঠে,
আরে পাগলি, কাঁদছো কেন হবে? কান্না বন্ধ করো। আমি তো এমনি বলেছি আর তুমি কান্না শুরু করে দিলে। রুহি আস্তে আস্তে কান্না থামিয়ে নিচু স্বরে বলে, সরি, আমি আপনাকে এভাবে বলতে চাইনি। অভি হেসে বলে, ইটস ওকে বাবা। আচ্ছা বলো, কাঁদলে কেন? রুহি মাথা নিচু করে নিচু স্বরে বলে, আসলে এভাবে কারোর সাথে কথা বলিনি, তাই খারাপ লেগেছে আর কান্না পেয়েছে। অভি মুচকি হেসে আবারও গম্ভীর গলায় বলে ওঠে, ঠিক আছে, আর শোনো, এরপর থেকে ছোট ছোট কারণে কাঁদবে না, বুঝেছো? ছিটি কান্দুনি। অভিদ রায়জাদার বউ তুমি। কথায় কথায় কাঁদলে মানুষ ভাববে আমি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি। রুহি নাক ফুলিয়ে বলে, আমি বাচ্চা নই, আর আপনি আমাকে ছিটকাদুনি কেন বলছেন? অভি শান্তভাবে বলে, তোমাকে তো কালকে থেকে কাঁদতে দেখলাম, তাই তোমাকে ছিটকাদুনি মনে হচ্ছে। রুহি হুঁ বলে ভেঙ্গায়। অভি হালকা হাসে। অভির মুখে কালকের কথা শুনতেই রুহি কালকের কথা খেয়াল আসে। রুহি হালকা কেশে বলে ওঠে, আচ্ছা, একটা কথা বলবো? অভি তার বিছানায় ধূপ করে শুয়ে বলে ওঠে, একটা কেন, হাজারটা কথা বলো, পারমিশন নেওয়ার কিছু নেই। রুহি মিনমিন গলায় বলে, কালকে সেই লোকটাকে কেন মেরে ফেলেছিলেন? অভি বাঁকা হেসে বলে, সেটা পরে জানতে পারবে, এখন আমি অনেক ক্লান্ত, রেস্ট নেব। অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, না হলে অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, ডিনার করেছো তো? রুহি নিঃশ্বাস ফেলে বলে, গুড নাইট। অভি মোবাইলের শব্দ করে চুমু দিয়ে বলে ওঠে, লাভ ইউ, হ্যাপি গুড নাইট বউ। বলেই ফোনটা কেটে দেয়। অভিদ শান্তির হাসি দেয়। রুহির সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অভি ফোন রেখে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ে। রুহি এখনো ফোন কানে দিয়ে রেখেছে। অভিদের বউ ডাকটা শুনে রুহির মনে শিহরণ বয়ে গিয়েছে। কিছু মুহূর্তের জন্য এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। অভি ফোন কেটে দেওয়ায় রুহির একটু মন খারাপ হয়ে গেল। রুহি মন খারাপ করে পাশে ফোনটা রেখে শুয়ে পড়ে। সকালে রুহি ভার্সিটিতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। টেবিলে বসে খেতে খেতে টিভির দিকে তাকাচ্ছে। রাইমা টিভি অন করে কার্টুন দেখছিল। হাতে রিমোট থাকায় হাত থেকে অন্য একটা চ্যানেল এসে পড়ে। সেটা নিউজ চ্যানেল ছিল। রাইমা চ্যানেল পাল্টাতে নিতে গেলেই একটা নিউজ শুনে রুহি বলে ওঠে, দাঁড়া 1 মিনিট, একটু এই খবরটা শুনে নি প্লিজ। রাইমা রিমোট রেখে মোবাইল নিয়ে বসে। নিউজের হেডলাইন ছিল, মিস্টার মিরাজ, বিজনেসম্যান অভিদ রায়জাদার কোম্পানির একজন কর্মচারী ছিল। পরশু দুপুরে সে তার কোনো এক গোপন কাজের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যায় বাড়ি থেকে, এবং বিকেলের দিকে রোডের পাশেই সেই গাড়ির ব্লাস্ট হতে দেখা যায়। কয়েকজন লোকজন দেখে পুলিশকে ফোন করে সব জানানো হয়। পুলিশ এসে মিস্টার মিরাজের লাশ উদ্ধার করে। গাড়ি ব্লাস্টের কারণে মিস্টার মিরাজের লাশটা ক্ষত বিক্ষত এবং জঘন্যভাবে পুড়ে গিয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে না এটা কার লাশ। ইনভেস্টিগেশন করে জানানো হয়েছে এটা মিস্টার মিরাজের লাশ। টিভিতে মিস্টার মিরাজের ছবি দেয়া হয়। রুহি সেটা দেখে ভয় পেয়ে যায়, কারণ অভিদ সেদিন যাকে খুন করেছিল সেটাই মিস্টার মিরাজ। আরেকটি হেডলাইন ছিল, কালকে রাতে খান কোম্পানির গোডাউনে আগুন লাগানো হয়েছিল। গোডাউনের ভেতর মিস্টার মিলাদকে পাওয়া গিয়েছে মৃত অবস্থায়। হাতে পায়ে গরম রড দিয়ে চেপে রাখা হয়েছিল, তারপর পানিতে কারেন্ট দিয়ে তাকে মিস্টার মিলাদকে সেখানে ফেলে মারা হয়েছে। গোডাউনের বাইরে আরও কয়েকজন লোককে পাওয়া গিয়েছে। তাদের দিকে মনে হচ্ছে তাদেরকে কেউ মেরেছে। গোডাউনে অসংখ্য ড্রাগস পাওয়া গিয়েছে। খান কোম্পানির মালিকের বিশ্বস্ত মানুষ ছিল মিস্টার মিলাদ। তথ্য অনুযায়ী জানা গিয়েছে মিস্টার মিলাদ গোপনে খান কোম্পানির মালের সাথে ড্রাগস সাপ্লাই করেন। সেটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই। রহমান গ্রুপ অফ কোম্পানিতেও ড্রাগস সাপ্লাই করত, এবং সেটা আখিল রহমান জানতে পেরে তাকে অফিস থেকে বের করে দেয়। তাই সে এবার খান কোম্পানিতে একই কাজ শুরু করে। মিস্টার মিলাদের কর্মকাণ্ডের কথা জানতে পেরে সবাই বুঝতে পেরেছে মিস্টার মিলাদকে মাফিয়া কিং অভিদ রায়জাদাই মেরেছে। রুহি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে টিভির দিকে, আর রাইমা খুশিতে নাচছে। রুহি রাইমার নাচ দেখে আরো অবাক হয়ে গিয়েছে। অবাক হয়ে রাইমাকে বলে ওঠে, তুই এভাবে নাচছিস কেন? রাইমা এসে রুহিকে নিয়ে নাচতে নাচতে বলে, দেখেছিস আপু, আমার দুলাভাইটা কত ভালো, একটা খারাপ লোককে মেরে ফেললো। অ্যান্ড আমি 90% শিওর ওই মিস্টার মিরাজকেও ভাইয়াই মেরেছে। সবাই যদি জানতে পারে অভিদ রায়জাদা আমার আপুর হুবু হাজব্যান্ড, তাহলে তো সবাই তোকেও ভয় পাবে। আর আমি গর্বের সাথে সবার সাথে কথা বলবো যে অভিদ রায়জাদা আমার দুলাভাই। রুহি ঝাড়া মেরে রাইমার থেকে নিজেকে ছাড়িয়ে বলে ওঠে, মানে তোরা কি বুঝতে পারছি না আমি? এই লোকটা মানুষ খুন করবে আর তুই গর্ব করবি? লাইক সিরিয়াসলি, এই খুনির সাথে আমার বিয়ে কেন ঠিক করেছে আমার মাথায় ঢুকছে না। রাইমা ভ্রুকুসকে বলে, খুনি মানে কি? ভাইয়া যে একটা ড্রাগস পাচারকারীকে লোককে মেরে ফেলেছে, এতে তো সবারই লাভ হলো। রুহি দেখো, অনেকেই ভাইয়ার ভয়ে ড্রাগস পাচার করা বন্ধ করে দেবে, বা ভাইয়া ড্রাগস ব্যবসা করতে দেবে না। আর ছোট বড় ছেলেমেয়েরা ড্রাগস নেওয়া থেকে মুক্তি পাবে।
ভাইয়া কত ভালো কাজ করলো আর তুমি খুনি বলছো? বলে রাইমা টিভি অফ করে রুমে চলে যায়। কলেজে যাবে তাই রেডি হতে রুহি খাবার রেখে বেরিয়ে যায়। রিক্সায় উঠে ভাবতে থাকে, সত্যি অভি একটা ভালো কাজ করেছে। তবে সেদিন মিস্টার মিরাজকে কেন খুন করলো বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে ভার্সিটিতে এসে পৌঁছায় রুহি। রুহিকে দেখে মিশু রুহির কাছে আসে। দুজনে কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে রুহি মিশু ক্লাস শেষ করে ভার্সিটির সামনে আসতেই সেখানে অনেক ভিড় দেখতে পায়। রুহি মিশু একে অপরের দিকে তাকায়। দুজনে কেউ বুঝতে পারছে না যে সেখানে এত ভিড় কেন। রুহি আর মিশু সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। দেখতে পাবে কি করে, ভার্সিটির অর্ধেক মেয়ে ভিড় করে রেখেছে। মিশু রুহিকে নিয়ে ভেতরে গিয়ে দেখে অভিদ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, সাথে রায়হানও। তবে রায়হান ওদের দেখে আগে ভাগে গাড়িতে উঠে গিয়েছে। পাশের বডিগার্ডগুলো মেয়েদেরকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কয়েকটা বেহায়া মেয়ে সরছেই না। মিশু রুহিকে নিয়ে অভিদের কাছে গিয়ে দাঁড়াতেই বডিগার্ড অন্য মেয়েদের সরাতে আরও ব্যস্ত হয়ে পড়ে। রুহি মিশুকে বডিগার্ড কিছু না করায় কিছু মেয়ে রুদ্ধ নজরে তাকিয়ে আছে। অভিদ রুহিকে দেখেই মন ভরানো হাসি দিয়ে রুহিকে টান দিয়ে কাছে এনে জড়িয়ে ধরে। সবগুলো মেয়ের যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। সবাই রসগোল্লার মতো চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। আর মিশু আর রায়হান মিটমিট করে হাসছে। এত মানুষের সামনে এভাবে জড়িয়ে ধরে রুহির লজ্জায় পড়ে যায়। অভি রুহিকে ছেড়ে ওর দিকে তাকিয়ে দেখে রুহির মুখ লাল হয়ে গিয়েছে লজ্জায়। অভি মুচকি হেসে সবার দিকে তাকায়। সবাই এখনো হা করে বড় বড় চোখে তাকিয়ে আছে। এত বড় একটা শক কেউ নিতে পারছে না। অভি এক ভ্রু উঁচু করে তার স্টাইলে বলে ওঠে, Ruhi is my would-be wife, and you all stay away from me. Understand? কয়েকটা মেয়ে মাথা নেড়ে তাদের স্থান ত্যাগ করে, আর কয়েকটা মেয়ে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে। কয়েকজন ভ্যা করে কেঁদেও দিয়েছে। অভি বিরক্তি নিয়ে কান্না করা মেয়েদের দিকে তাকিয়ে একটা রাগের লুক দেয়। মেয়েরা অভির রাগের লুক দেখে মুখ চেপে ধরে দৌড় দেয়। মিশু ফিসফিস করে হেসে বলে, আহারে, অসহায় মেয়েগুলোর জন্য মায়া লাগছে। ওদের এতদিনের স্বপ্নের ক্রাশকে অন্য মেয়ের সাথে দেখে এক একজন খুব কষ্ট পেয়েছে। রায়হানও হেসে দেয়। অভি মিশুকে বলে, তোমাকে তো চিনলাম না, তুমি কে? মিশু তার চুলের উঁচু ঝুড়িটা কাঁধ থেকে পেছনে ফেলে ভাব নিয়ে পড়ে, আমি হলাম আপনার বড় শালী, মানে আপনার হবু বউয়ের বেস্টু। অভি তার হাতের সানগ্লাসটা চোখে দিয়ে পড়ে, ও তুমি তাহলে মিশু। অভির কথায় মিশু রুহি দুজনেই অবাক হয়। মিশু অবাক হয়ে বলে, ও মায় আল্লাহ, ভাইয়া আপনি কি করে আমার নাম জানলেন? অভি বাঁকা হেসে বলে, অভিদ রায়জাদার জন্য একটা নাম জানা কিছুই না। তোমাকে একটা দায়িত্ব দেবো, ঠিকভাবে পালন করতে পারবে তো? মিশু লাফিয়ে উঠে বলে, আরে ভাইয়া একবার বলে তো দেখুন, আপনার একটা কেন 1000টা কাজ করে দেব, শুধু একবার বলে দেখুন। অভি গম্ভীর গলায় বলে, তোমার কাজ হলো তোমার ফ্রেন্ডকে দেখে রাখো, যদি কেউ রুহির কিছু করে তাহলে আমাকে জানাবে। মিশু হেসে বলে,